গল্পের শুরুতেই আমরা 5 জন টিনেজ স্কুল স্টুডেন্টদের গ্রুপ ওয়ার্ক রেডি করতে দেখি। তাদের টপিক ছিল ফার্স্ট লাভ, মানে প্রথম প্রেম। এখানে আমরা বং আর পরাণকে দেখতে পাই। প্রথম প্রেম জিনিসটা আসলে কোনটাকে বলে? এক একজন তো এক একটা বলতে থাকে। তখন পরাণ বলে, ভালোবাসার প্রথম অনুভূতি যখন আসে, হোক সেটা একপাক্ষিক বা উভয় পক্ষের, সেটাই প্রথম প্রেম। পরাণ এই সময় বংয়ের দিকে তাকায়, হয়তো বং তার প্রথম প্রেম। তারপর ঘটনা যায় বেশ কিছুদিন পরে। এখানে বং স্কুলে আসছিল, তখন তার বান্ধবী মিজিন ফোন করে তাড়াতাড়ি আসতে বলে, না হলে শাস্তি পেতে হবে। এটা শুনে বং তো দৌড় শুরু করে। এদিকে পরাণ একটা গাড়ি করে আসে। সে একটা পপুলার ব্র্যান্ডের মেম্বার ছিল। তো স্কুলে আসার পর মিজিন বংকে বলে, এখনো সময় আছে, মেকআপ করে নিতে পারো। বং টুকটাক মেকআপ করে নিচ্ছিল। এর মধ্যে পরাণ স্কুলে ঢুকে। আর যেহেতু সে ব্র্যান্ডের মেম্বার, তাই স্কুলের ম্যাক্সিমাম মেয়েই তার ফ্যান। মেয়েরা তাকে ঘিরে ধরে, ছবি, অটোগ্রাফ চায়। এমনকি বংয়ের বেস্ট ফ্রেন্ড মিজিন আর জিউনও তার ফ্যান ছিল। পরাণের ব্র্যান্ডের নাম হচ্ছে বুলু। একমাত্র বং হয়তো ফ্যান না, আরো কিছু মেয়ে আছে যারা ফোর মিক্সার ব্র্যান্ডের ফ্যান। তো ক্লাসে আসার পর সবাই তো পরাণকে নিয়ে বেশি মাতামাতি করছিল। তখন বিতনা নামের এক মেয়ে, যে কিনা মিক্সারের ফ্যান ছিল, সে বংয়ের সাথে এসব নিয়ে খোঁচা মেরে কথা বলে। এখানে টিচার আসে আর সবাইকে ফিল্ড ট্রিপে যাবার ব্যাপারে বলে, সেই সাথে চিরকুট বক্স, যেখানে যে যার নাম তুলবে 1 সপ্তাহ একে অন্যের সিক্রেট শান্ত হবে। সবাই চিরকুট তুলে নাম দেখে নিজের কাছে রাখে। তারপর ক্লাস শেষে বং আর তার বেস্ট ফ্রেন্ড সহ অনেকে জাপানিজ শিখার ক্লাসে যায়, আর সেখানে পড়ানো যায়। ম্যাডাম তাকে দেখে অবাক হলেও অন্যদের কথায় তাকে একদিন ক্লাস করতে অনুমতি দেয়। ক্লাসে পরাণ তো বসে বংয়ের কাছে, আর সরাসরি কথা না বলে তারা কাগজে লিখে কথা বলে। তাদের এই কথা লেখালেখি থেকে জানা যায় পরাণ আর বং 10 বছর ধরে পরিচিত বন্ধু। কিন্তু এখন এমন ভাব করছে যেন কেউ কাউকে চিনেই না, কারণ চিনলেই তো তার বান্ধবীরা নানা প্রশ্ন করবে। পরাণ তো বলে অত্যন্ত তার ব্র্যান্ডের ফ্যান হয়ে যাক, কিন্তু বং সেটাও রাজি হয় না। তারপর ক্লাস করতে করতে বং ঘুমিয়ে যাচ্ছিল, তখন পরাণ তো তাকে হাত দিয়ে ধরে ফেলে। ক্লাস শেষে বং দ্রুত বেরিয়ে যায়, আর অন্য মেয়েরা পরাণকে ঘিরে ধরে। পরে ক্লাস প্রেসিডেন্ট মিথ্যা বলে পরাণকে সেখান থেকে বের করে আনে। এবার ক্লাস প্রেসিডেন্ট জিজ্ঞাসা করে পরাণ ফিল্ড ট্রিপে যাবে কিনা। এটাই স্কুলের লাস্ট ফিল্ড ট্রিপ। এদিকে মাঠে বসে বং আর তার বান্ধবীরা কথা বলছিল ফিল্ড ট্রিপে কি পরে যাবে তা নিয়ে। এবার আড্ডায় কিম এসে পরাণের একটা পুরনো লাইভ দেখায়, যেখানে এক ফ্যানের নাম আসে চুকুবং, যে কিনা 2 বছর আগে এক লাইভ অনুষ্ঠানে মাস্ক পরে এসেছিল আর পরাণকে মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল। বং তো এসব কথা গুরুত্ব দিয়ে শুনিই না, তবে কেন যেন মনে হয় এ চকবংই হতে পারে বং। তো পরেই জানা যাবে আসলে এটা বং কিনা। যাই হোক, পরের দিন ক্লাসে আসে পরাণ, আর এসে প্রথমে বংকে কার্টুন বক্স রাখতে হেল্প করে। এটা দেখে আবার বিতনা এসে বংকে এক প্রকার কথা শুনিয়ে যায়, প্রতিদ্বন্দ্বী টিমের সাথে এত কিসের কথা। তো পরে বং তার বান্ধবীদের সাথে ক্যান্টিনে খেতে যায়। সেখানে কথায় কথায় সে তো পরাণকে নিয়ে কথা বলে ফেলে। তবে পরে দেখে পরাণ উল্টো দিকের টেবিলে বসে আছে। এই দেখে বং তো বিষম খেয়ে যায়। এখনো পরাণ এসে তাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে যায়। সবাই তো ভাবতে থাকে বং মনে হয় পরাণের সিক্রেট সান্তা। পরে জিমে প্র্যাকটিস শেষে মুখ ধুতে বেসিংয়ে গিয়েও বং পরাণের মুখোমুখি হয়। বং তো পরাণকে এসব করতে নিষেধ করে। সবাই কি ভাববে, কত প্রশ্ন আসবে এসব। তবে পরাণ তো ফিল্ড ট্রিপে যাবার ব্যাপারে কথা বলে। তারপর কথায় কথায় পরাণ বংকে পানি ছুঁড়ে মারে। এবার দুজনই তো দুষ্টামি করে একে অপরকে পানি ছুঁড়ে মারতে শুরু করে। ক্লাসে এসে বং তো রোমান্টিক চিন্তায় ডুবে যায়। এর মধ্যে যে মিক্স ব্র্যান্ড ভোটে হেরে গেছে সে খেয়ালই নেই তার। এখন এটা নিয়ে বিতনার সাথে বং এর লড়াই শুরু হয়। বিতনা উল্টো পাল্টা বলতে শুরু করে। বং এভাবে দল পাল্টাতে পারে না, পরাণকে নিয়েও উল্টাপাল্টা বলে। যদিও বং এর বন্ধুরা তাকে প্রটেক্ট করে, কিন্তু পরে বং তার লকার দেখায় যে উপরে সে মিক্সের ফ্যান হলেও ভিতরে সে পরাণের ব্র্যান্ডেরই ফ্যান। বান্ধবীরা তো এবার রেগে যায়, মারতেও চলে আসে। কেননা এতদিন মিথ্যা বলেছে, যেখানে পরাণের সাথে 10 বছরের পরিচয়। এবার বান্ধবীদের চাপে পরাণ পুরনো গল্প বলতে থাকে। 8 বছর বয়সে তাদের প্রথম দেখা। পরাণ খুব লাজুক আর ভীতু ছিল। বং সবসময় তাকে প্রটেক্ট করত। এমনকি আজ যে পরাণ আইডল, সেটার 90% কৃতিত্বই বংয়ের। তবে এত কিছু সিক্রেট রাখার জন্য সে তার বান্ধবীদেরকে বলে তারা যেন পরাণকে এটা না জানায়। তার বান্ধবীরাও রাজি হয়। অন্যদিকে পরাণ রাত দিন কঠোর প্র্যাকটিস করছিল, যাতে ফিল্ড ট্রিপে গেলে তার প্র্যাকটিসের সমস্যা না হয়। তার অ্যাসিস্ট্যান্ট বলে
ফিল্ড ট্রিপে যাওয়া এতই গুরুত্বপূর্ণ যে কঠোর পরিশ্রম করছো। পরের দিন দেখা যায় বং আর 3 বান্ধবী বাইরে ঘুরতে বের হয়। তারা ব্রিজের পাশে বসে। তখন স্কুলের নোটিশ বোর্ডে মেসেজ আসে, কাল বৃষ্টি হলে ট্রিপ ক্যান্সেল। সবাই তো এই শুনে ভীষণ অবাক। পরের দিন সত্যিই বৃষ্টি শুরু হয়। সারা রাত প্র্যাকটিস করে বাইরে এসে পরাণ দেখে জুম বৃষ্টি। স্কুলে এসে জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখতে থাকে পরাণ। তার তো মন খারাপ। তারপর মিউজিক রুমে গিয়ে একা একা বসে থাকে। বং সেখানে আসে, তাকে একটা চকলেটও দেয় আর ক্লান্ত লাগলে বাসায় চলে যেতে বলে। তারপর পরাণ স্বাভাবিক জীবন আর সেলিব্রিটি লাইফ নিয়ে কথা বলে। দুইটাই আলাদা। সাধারণ হলে তো বং এভাবে অ্যাভয়েড করতো না। বং এসব এড়িয়ে গিয়ে অন্য কথা বলে। তারপর উঠে যাবার সময় পরাণ বলে সে ভার্চুয়াল ডেটিং প্রোগ্রামে অ্যাটেন্ড করবে। এটা কি উচিত হবে যদি কারো প্রেমে পড়ে যায়? এই কথা শুনে বংয়ের যেন মন ভেঙে যায়। তবু সেটা চাপা দিয়ে সে বলে আইডলরা প্রেমে পড়তে পারে না, নিজেদের অনুভূতির নিয়ন্ত্রণ রাখতে হবে। তারপর এ বলে সে সেখান থেকে চলে যায়। বং তো এ কথাগুলো লাইব্রেরিতে এসে ভাবতে থাকে। এর মধ্যে মিজিন দেখে অনলাইনে পরাণকে নিয়ে ডেটিং রিউমার ছড়িয়েছে। নানা মানুষ নানা কমেন্ট করছে। এসব দেখে বং আর তার বন্ধুরা তো ইমোশনাল হয়ে যায়। এবার বং দ্রুত বেরিয়ে যায় লাইব্রেরি থেকে আর তাদের পুরনো সে ব্রিজের পাশে ক্লথ মিশিং এর কাছে পরাণকে পায়। এখানে সে পরাণের মন ভালো করার চেষ্টা করে। আসলে পরাণকে সে পছন্দ করে কিন্তু স্বীকার করতে চায় না। তবে পরাণ যে পছন্দ করে এটা সে স্বীকার করে, এমনকি প্রকাশও করে। দুজন এখানে রাতের শহরে অনেক মজা করে। আতশবাজি দেখে তারাবাজি জ্বালায়। তারা দুজনে হাত ধরেও ছিল, কিন্তু কি মনে করে বিব্রত হয়ে হাতটা ছেড়ে দেয়। এবার নদীর ধারে বসে দুজন তো গল্প শুরু করে দেয়। পরাণ এর নতুন গুজব নিয়ে ফ্যানদের এমন আচরণ দেখে খুবই ভীত। এভাবে যে সবকিছু বদলে যাবে সে ভাবতেও পারেনি। পরাণ এখানে বংকে আবার তার ফ্যান হতে রিকোয়েস্ট করে, কিন্তু বং এবারও এড়িয়ে যায়। রাতে বাড়িতে ফিরে বং এসব নিয়ে ভাবতে থাকে। তারপর ইন্টারনেট গেটে সে বের করে এসব এডিট করা ছবি দিয়ে পরাণকে হেনস্থা করেছে কিছু লোক। যাই হোক, যেহেতু বংই হচ্ছে সে গুপ্ত ফ্যান, তাই সে সারা রাত জেগে এসব প্রমাণ বের করে পোস্ট হ্যাশট্যাগ দিয়ে প্রমাণ করে এসব গুজবের ছবি মিথ্যা। পরের দিন স্কুলের সবাই তো এটা নিয়ে খুশি। চকোবং এটা ভালো করেছে, কিন্তু কে এ চকোবং? বং তো এসবে পাত্তা না দিয়ে ঘুমিয়ে যাচ্ছে। পরে পরাণ একটা গিফট ব্যাগ নিয়ে স্কুলে দেখা করতে আসে বংয়ের সাথে। যদিও বং স্বীকার করে না, তবু বুঝাই যায়। এখন পরাণ ক্লাসরুমে অপেক্ষা করতে থাকে। বং আসলে তারপর পরাণ তাকে জন্মদিনের অগ্রিম গিফট দিয়ে জানায় আগামী 1 বছর সে থাকবে না এখানে। বং মনে মনে অনেক কষ্ট পায়, কিন্তু উপরে প্রকাশ করে না। আজও বং এড়িয়ে যায়। পরে পরাণ চলে গেলে বং দেখে গিফট হিসেবে একজোড়া জুতো আর সাথে সেই স্কুলের ফার্স্ট লাভ গ্রুপ রিপোর্টটা, যেটা পড়ার পরে শেষ পৃষ্ঠায় বং দেখে পরাণ প্রেমের প্রস্তাব দিয়ে চিঠি লিখেছে। বং তো এখন দ্বিধায় পড়ে যায়। এরই মধ্যে পরাণ আবার চকোবংকে ধন্যবাদ জানিয়ে একটা ভিডিও আপলোড করে, সেটাও বং দেখতে পায়। পরের দিন যখন জানতে পারে পরাণ সত্যিই চলে যাচ্ছে, তখন বং আর অপেক্ষা করতে পারে না। বৃষ্টির মধ্যে বড় পোস্টারে লিখে সে নিজের মনের কথা জানিয়ে দেয়। প্রথম থেকে সে পরাণের ফ্যান, আর সেই চকোবং। বংয়ের ফ্রেন্ডেরা তো ভীষণ খুশি যে অবশেষে বং মনের কথা বলতে পেরেছে। পরাণ আর বং দুজনেই খুশি এতদিনের চাপা কথা প্রকাশ করতে পেরে। তারপর আমরা দেখতে পাই কাংহানা তার অ্যাসাইনমেন্ট লিখছে ফার্স্ট লাভ নিয়ে। তা নিয়ে নিজের মন্তব্য অনুভূতি বিস্তারিত লিখে জমা দেয় সে। তারপর ঘটনা চলে যায় স্কুল এক্সামের সময়। হানা দ্রুত লিখে শেষ করার আগেই টাইম শেষ হয়ে যায়, কিন্তু টিচার খাতা নেওয়ার আগেই হ্যারি সেটা নিয়ে যায়। টিচার যাবার পর হানা আর হ্যারি এ নিয়ে এক প্রকার মারামারি শুরু করে দেয়। পরে টিচার দুজনকে ডাক দেয়, শেষে সরি বলে মিটমাট করতে বলে। হ্যারি সরি বলে, কিন্তু হানা সেটাকেও কেমন ভাব করে। পরে টিচার আলাদা হানার সাথে কথা বলে আর জাপান থেকে আসা এক স্টুডেন্টকে গাইড করার মাধ্যমে তার স্কলারশিপ পাওয়ার পথ ইজি হবে বলে জানায়। পরের দিন হিকারি নামের ছেলেটা আসে স্কুলে। সে জাপান থেকে এসেছে আর তাকে গাইড করার জন্য টিচার হানাকে বলে। তো দুজনে পরিচিত হয় আর হানা সব ব্যাপারে সাহায্য করবে বলে জানায়। প্রথমে স্কুলে একটা ম্যাপ দিয়ে স্কুলের বিভিন্ন জায়গা চিনাতে সাহায্য করে। তারপর তারা ক্যাফেটেরিয়ারে আসলে ক্লাস প্রেসিডেন্ট এসে হানাকে বলে এভাবে করলে তো বিদেশি ভাইটা ভয় পেয়ে যাবে। হানা তখন বলে তাহলে এই স্কুলটা তুমিই তাকে ভালো করে চিনাও। তারপর রাতে হিকারি বাইরে বের হয় আর মিতুসুকে ভিডিও কলে সব দেখাচ্ছিল, কিন্তু ব্রিজের কাছে আসতেই এক মহিলার সাথে ধাক্কা লাগে আর তার হাতে থাকা
পিকি ব্যাংক ব্রিজ থেকে নিচে বালিতে পড়ে যায়। মহিলা তো চিল্লাপাল্লা করতে শুরু করে। তার লাকি কয়েন নেকলেস সেখানে ছিল, এখনই এনে দিতে হবে। হিকারি দ্রুত নিচে যায় সেটাকে খুঁজতে। এদিকে হানার কাছে ফোন আসে। তার মা নাকি ব্রিজের পাশে গ্যাঞ্জাম শুরু করে দিয়েছে, লাকি কয়েন নেকলেস হারিয়ে গিয়েছে। তাই হানা তো দ্রুত বের হয়ে সেদিকে যায়। মানে হিকারির সাথে যে মহিলার ধাক্কা লাগে সেটা হানার মাই ছিল। তো হানা সেখানে পৌঁছে দেখে আরেক মহিলা ছিল। হানা এসে তার কাছে এসব গ্যাঞ্জামের জন্য ক্ষমা চায়, কারণ তার মা মানসিক ভারসাম্যহীন। তারপর হানা তার মায়ের সাথে কথা বলতে থাকে। এর মধ্যে হানার মা হিকারিকে দেখিয়ে বলে সে নেকলেস খুঁজে আনবে। হানা হিকারির মুখোমুখি দেখা হলে কিছুটা বিব্রত হয়। পরে হানা তার মায়ের সাথে আলাদা কথা বলে আর এরকম বিব্রত পরিস্থিতি করতে নিষেধ করে। হানার মা তো কান্নাকাটি শুরু করে দেয়। হানা তার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এখন হেরি তো এই ছবি তুলে রাখে, কারণ মা ছিল প্যান্ট শার্ট পরা আর চেহারা দেখা যাচ্ছিল না, দেখে মনে হয় হানার বয়ফ্রেন্ড। পরের দিন স্কুলে হেরি এটা নিয়ে অন্য মেয়েদের সাথে গুজব ছড়াতে থাকে, এত শর্ট ছেলে বয়ফ্রেন্ড, তাহলে কি বুড়ার সাথে সে ডেট করছে? এরই মধ্যে হানা চলে আসে আর তাদের সাথে তর্ক করতে থাকে। পরে ছবি ডিলিট করতে বলে, কিন্তু এখানে সে বলে না যে এটা তার মা ছিল। তারপর হিকারিকে আলাদা করে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে সে ছবি তুলেছে কিনা। হিকারি বলতে থাকে তাদেরকে তুমি কেন আসল কথাটা বললে না। হানা তার এ প্রশ্নের কোনো উত্তর দেয় না। তারপর হিকারি হানাকে নিয়ে নেকলেস খুঁজতে যায়। হিকারি বালুর মধ্যে খুঁজতে থাকে, তার আশা সে পাবেই। অবশেষে খুঁজেও পায়। হানা তো অবাক। রাতে সেটা যখন মাকে দেয়, মাও সেটা পেয়ে অনেক খুশি হয় আর বলে ছেলেটা তার কথা রেখেছে, তুমি তাকে তোমার বন্ধু বানাতে পারো। হানা প্রথমে রাজি না হলেও তার মা তাকে কথাটা বুঝিয়ে বলে। হানাও বুঝতে পারে। পরের দিন স্কুলে ব্লু ব্ল্যান্ডের মেম্বার আসে আর সব মেয়েরা তাকে ঘিরে ধরে। হিকারিও চায় তার সাথে ছবি তুলতে। তখন হেরি এসে তাকে ছবি তুলতে সাহায্য করে আর নিজেও কয়েকটা ছবি তুলে নেয়। হানা আবার এটা দেখে জেলাস ফিল করে। তারপর ক্লাসে এসে বসে থাকে। পরে হেরি আর হিকারি ক্লাসরুমে আসে, যেখানে হেরি হিকারিকে ফিল্মি সাইটে যেতে অফার করে, কিন্তু হিকারি বলে সে হানার সাথে যাবে। হানা পরে বাইরে গিয়ে এটা নিয়ে হিকারির সাথে কথা বলে, তুমি আমার গাইড, তাই তোমার সাথেই যাওয়া উচিত, কিন্তু তুমি না যাইতে চাইলে আমি হ্যারিকে বলবো। পরে অবশ্য হানা রাজি হয়ে যায় আর হিকারি আর হানা অনেক জায়গায় ঘুরে এনজয় করে। কোরিয়ান ড্রেস, হ্যান্ডবুক পরে একটা মিউজিয়ামেও যায়। পরে মিজিমি ব্রিজে যায়, যেখানে সবাই উইশ লিখে ঝুলিয়ে রাখলে নাকি সেটা সত্যি হয়। হানা তো এখানে প্রথম এসেছিল, তাই সে এসব জানে না। পরে দুজনে উইশ লিখে ঝুলিয়ে দেয়। মিতুসুর নাম লিখে হানা ভাবে হিকারির গার্লফ্রেন্ড আছে, কিন্তু পরে দুজনেই ক্লিয়ার করে যে দুজনেই সিঙ্গেল। পরে হিকারি জিজ্ঞাসা করে হানা ডক্টর হতে চায় কেন। হানা বলে আমি এত ভালো ডক্টর হতে চাই যাতে কেউ আমার মাকে অসম্মান না করে। সেদিন রাতে দেখা যায় হিকারি একটা নেকলেস নিয়ে চিন্তা করে আর ভাবতে থাকে অবশেষে এটা দেওয়ার জন্য কাউকে পেলাম। পরের দিন স্কুলে যাবার সময় হানা চলে যাচ্ছিল রাস্তা দিয়ে, তখন তার মা তাকে ছাতা দিয়ে আসে। কেউ দেখে ফেলবে বলে দ্রুত বাড়ি যেতে বলে, কিন্তু এরই মধ্যে আবার হানার বাবার অফিসে বসের স্ত্রী গাড়ি দাঁড় করিয়ে কথা বলে, আর তারই মেয়ে ছিল হেরি। হেরি পরে জিজ্ঞাসা করে একে। যখন জানতে পারে এটা হানার মা আর সে মানসিক প্রতিবন্ধী, তখন তার নিজের কাছেই বিব্রত লাগে। এদিকে স্কুলে যেতে যেতে হানার হিকারির দেখা হয়। তখন হিকারি সে নেকলেস দিয়ে বলে এটা রাখলে নাকি পরীক্ষার পড়াশোনা ভালো হয়। হানা বলে এটাকে লাকি চার্ম বলে। হিকারি বলে তোমার মনের আশা পূরণ হলে তুমি জাপান এসে আমাকে এটা ফেরত দিবে। হানাও রাজি হয়ে যায়। হিকারিও এটা শুনে খুশি হয়। এদিকে স্কুলে তো হ্যারি সবাইকে নিয়ে হানার মা সম্পর্কে নানা মন্তব্য করতে থাকে। হানা আসার পর হানাকে বলে তুমি তোমার মাকে নিয়ে লজ্জা পাও নাকি সিঙ্গেল বলে লজ্জা পাও। হিকারি বলে হানা সিঙ্গেল না, ওর বয়ফ্রেন্ড আছে আর সেটা আমি। সবাই তো একথা শুনে একদম শকড হয়ে যায়। যাই হোক, তারপর টিচার আসে ক্লাস নিতে, কিন্তু হঠাৎ করে হানা জ্ঞান হারিয়ে ফেলে। হিকারি তাকে ধরে ফেলে আর পরে হাসপাতালে নিয়ে যায়। তারপর হানা অসুস্থতার জন্য স্কুলে আসে না, তাই টিচার হিকারির দায়িত্ব আপাতত হেরিকেই দেয়। পরে হিকারি রাতে মেসেজে হানার খোঁজ খবর নেয়। 4 দিন হয়ে যায়, তবু হানা স্কুলে আসে না। সবাই তো তাকে অনেক মিস করছিল। এভাবে একদিন স্কুলের পাশে দিয়ে যাওয়ার সময় হিকারি দেখে হানার মাকে, আর তার থেকে খবর পায় হানা লাইব্রেরিতে এসেছে। হিকারিও লাইব্রেরিতে যায়,
কিন্তু হানাকে ডিস্টার্ব না করে দূর থেকেই দেখতে থাকে। এখানে তো সে অপেক্ষা করতে করতে প্রায় ঘুমিয়ে যাচ্ছিল। পরে হানা বের হলে সেও পিছু নেয়। হানা পায়ে ব্যথা পেলে তারা একপাশে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পায়। হিকারি তখন তাকে বোঝায় হানার নিজেকে ছোট ভাবার কিছু নেই, দুর্বল ভাবারও কিছুই নেই। তারপর সে তাকে পিঠে করে বাসায় পৌঁছে দেয়। আর সবাই তাকে নিয়ে স্কুলে চিন্তা করছে এই কথাটাও জানায়। তাই কাল যেন হানা স্কুলে আসে। হানাও ফোনে সবার মেসেজ চেক করে খুশি হয়। পরের দিন তো হিকারি সাইকেল নিয়ে চলে আসে। যেহেতু হানা পায়ে ব্যথা পেয়েছে, তারপর তারা স্কুলের দিকে যায় আর যাবার পথে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য থামে। এখানে একটা ফটো বুথে তারা ছবি তুলতে যায়। ছবি তোলার পরে যখন মিতুসুর কল আসে, হিকারি আলাদাভাবে কথা বলতে যায়। হানা ভেবেই নেয় এই মিতুসু হলো হিকারির গার্লফ্রেন্ড আর সে মিথ্যা বলেছে যে সে সিঙ্গেল। এই কারণে হানা রাগ করে চলে আসে। হিকারি তো তার পিছনে আসে। সে তো বুঝতেই পারে না যে কি হলো। হানা আসল কথা না বলে রাগ দেখিয়ে বলে আমার পড়ার ক্ষতি হচ্ছে, তাই আমি চলে যাচ্ছি। হিকারি বলে তাহলে আর বেশি বিরক্ত করব না। হানা বলে চিন্তার কারণ নেই, গাইড হিসেবে দায়িত্ব পালন করব। পরে স্কুলে তাদের দেখা হলেও প্রয়োজন ছাড়া কথা হয় না। এভাবে 1 মাস শেষ হয়ে বিদায়ের সময় আসে হিকারির। ক্লাস শেষে ফেয়ারওয়েল অনুষ্ঠান করা হয়। সেখানে হিকারি সুন্দর করে নিজের অনুভূতি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানায় আর জাপানে ইনভাইট করে। হানা দূরে গিয়ে একা বসেছিল। তখন হেরি এসে পরাণের অটোগ্রাফ দেওয়া কাগজ দিয়ে বলে হিকারিকে দিয়ে দিও। হিকারির বোন মিতুসু অটোগ্রাফ চেয়েছিল আর উইশ লিস্টটাও বোনেরই ছিল। হানা এবার বুঝতে পারে যে সে ভুল ছিল। মিতুসু তো হিকারির বোন যে অসুস্থ। হিকারি চলে যাচ্ছিল, তখন হানা দৌড়ে গিয়ে তাকে থামায় আর পরাণের অটোগ্রাফ কাগজটা দেয়। বোনের জন্য শুভ কামনাও জানায়, হিকারির জন্য জানায়, কিন্তু মনের কথা বলতে পারে না। হিকারিও বলতে পারে না। হিকারি যাবার পর ক্লাস প্রেসিডেন্ট হানাকে একটা চিঠি দেয়। চিঠিটাতে হিকারি তার মনের কথা লিখেছিল। সে হানাকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায় আর জাপানে দেখা করতে যাবার প্রমিস যেন না ভুলে সেটাও বলে। সাথে একটা 5 টাকার জাপানি কয়েন নেকলেস গিফট হিসেবে দিয়ে যায়। এটা নাকি জাপানের লাকি কয়েন। হানা তো চিঠি পড়ে হাউমাউ করে কাঁদতে থাকে, কারণ তার প্রথম প্রেম জীবনে এসেছিল ঠিকই, কিন্তু সে মনের কথা বলতেই পারেনি। তারপর আমরা হিয়নকে দেখতে পাই, যে ক্লাস অ্যাসাইনমেন্ট হিসেবে ডকুমেন্টস ভিডিও রেকর্ড করছিল। তার প্রশ্ন ছিল তুমি যাকে পছন্দ করো সে যদি অন্য কাউকে পছন্দ করে তাহলে কেমন লাগবে। আর তার পিছনেই হিয়নের ক্রাশ বিতনা, আরেকটা ছেলে যার নাম হাউ, তার সাথে হেসে হেসে কথা বলছিল। এটা দেখে হিয়ন তো প্রচন্ড জেলাস ফিল করে। একটু পরে বিতনা এসে হিয়নকে উল্টো প্রশ্ন করে অনুভূতি নিয়ে। হিয়ন কি বলবে বুঝতে পারে না। তার পরদিন ক্লাসে ঢুকার সময় হিয়ন দেখে তাদের ক্লাসে বাস্কেটবল চ্যাম্পিয়ন হয়েছে আর ক্যাপ্টেন হিসেবে হাউকে ক্রেস্ট দেওয়া হচ্ছে। এখানে বিতনার এক্সাইটমেন্ট দেখে হিয়ন আর ক্লাসরুমে যায় না। পরে টিচার তাকে রুমে ডেকে জিজ্ঞাসা করে তার কি সমস্যা। কয়েকদিন ধরেই সে পড়াশোনায় খুবই অমনোযোগী, কিন্তু হিয়ন কিছুই বলে না। টিচার আর কি বলবে, তাকে যেতে বলে আর যাবার সময় মনে করিয়ে দেয় সিক্রেট সান্তা স্কুলের একটা পার্ট, তুমি না চাইলেও করতে হবে। আর দেখা যায় হিয়নের সিক্রেট সান্তায় নাম এসেছিল হাউয়ের। তারপর স্কুলের করিডোর দিয়ে যাওয়ার সময় বিতনা তো পিছলে পড়ে যাচ্ছিল, কিন্তু হাউ তাকে ধরে ফেলে। অন্যরা হয়তো রোমান্টিক কিছু মনে করছে, কিন্তু হিয়ন তো রেগে সেখান থেকে চলে যায়। পরে আমরা ক্লাসে বিতনা আর তার বন্ধুদের ফার্স্ট লাভ ক্রাশ নিয়ে গল্প করতে দেখি। পাশের টেবিলে মাথা রেখে শুয়ে হিয়ন বিতনাকে মুগ্ধ হয়ে দেখছিল। এখানে আমরা দেখি কিভাবে প্রথম থেকে বিতনার উপর ক্রাশ খায়, এরপর ধীরে ধীরে প্রেম বাড়তে থাকে। হিয়ন সে গল্পই মনে করছিল, কিন্তু বিতনা কখনই হিয়নকে পাত্তা দেয় না। সে তো হাওয়ার উপর ইমপ্রেস। তারপর আমরা হাও আর হিয়নের মধ্যে একটা বাস্কেটবল প্র্যাকটিস ম্যাচ দেখতে পাই। হিয়ন প্রথমে হেরে যায় আর কিছুটা উগ্র হয়ে ওঠে। তারপর হাউকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হাউ তো পায়ে ভীষণ ব্যথা পায়। সবাই তো অবাক এমন ঘটনা দেখে। হাউকে নিয়ে সবাই খুবই সিম্পিতি দেখায়। পরে হিয়ন বেসিনে হাত মুখ ধুতে গেলে সেখানে বিতনা এসে এ ধরনের আচরণের কারণ জিজ্ঞাসা করে, কেন সে এমনটা করলো, কিসের এত রাগ তার উপর। তারপর হাউকে দেখে বিতনা তাকে হেল্প করতে যায়। এসব দেখে হিয়নের রাগ আরো বেড়ে যায় হাউর উপর। তারপর রাতে সে বাসায় এসে একা একা রুমে বন্দি অবস্থায় ছিল। পরে হিয়ন বের হয়, তবে সুজা বাস্কেটবল প্র্যাকটিস করার জন্য চলে যায়। আর তখনই আমরা হাউকে বাড়িতে ঢুকতে দেখি, যেখানে ছোট ভাই তাকে ভাইয়া বলে ডাকে। এখানে আমরা আরো কাহিনী জানতে পারি যে হাউ আর হিয়ন আসলে সৎ ভাই। তাদের বাবা এক, মা আলাদা। হাউ আসার পর মা অনেক রাগ
রাগারাগি করে, পরিবারে অশান্তি শুরু হয়। এভাবে আস্তে আস্তে হাউ তো তার বাবার কাছে স্নেহের হতে শুরু করে, আর হিয়নের বাবার আদর, নিজের ঘর সবই আস্তে আস্তে হাউয়ের দিকে চলে যায়। এমনকি হাউ ভর্তি হয় হিয়নের ক্লাসে, সেখানেও কদর বেশি। একদিন হাউকে নিয়ে তর্ক করায় বাবা তো হিয়নকে থাপ্পড়ও দিয়েছিল। এবার সিনটা বর্তমানে আসলে দেখি হাউ এসে বাস্কেটবল কোর্টে হিয়নকে খেলার অফার করে। হিয়ন বলে, যদি আমি জিতি তাহলে তুমি অন্য স্কুলে চলে যাবে। হাউ বলে, আর আমি জিতলে তুমি আমাকে ভাই বলে স্বীকার করবে। এভাবে শর্ত হয় যে আগে 3 গোল করবে সেই জয়ী। হিয়ন এগিয়ে থাকলো, শেষে হাউই জয়ী হয়। হাউ এবার বলে, সবকিছু মিটমাট করে নাও, আর মাকে কষ্ট দিও না। কিন্তু হিয়ন এখনো কথা শোনায়, তাই হাউ উঠে চলে যায়। সেদিন রাতে হাউকে মা বলছিল সে যেন অন্য বোর্ডিং স্কুলে চলে যায়, কারণ তার জন্য হিয়নের পড়াশোনা খারাপ হচ্ছে। এদিকে বিতনা যাবার সময় দেখে হাউ একা দাঁড়িয়ে, অন্য বান্ধবীদের পাঠিয়ে দিয়ে সে হাউয়ের কাছে যায়। হাউয়ের মন খারাপ দেখে তার সাথে সময় কাটায়, বাস্কেটবলও খেলে। এখানে হাউ তো অনেক আনন্দ করে, যার জন্য ধন্যবাদ গিফট হিসেবে একটা হেয়ার ক্লিপ এনে দেয়। পরের দিন বিতনা তো সেটা দেখিয়ে তার বান্ধবীদের সামনে ভাব নেয়। এসব দেখে হিয়ন তো জেলাস হতে হতে মরেই যাচ্ছিল। তারপর হাউ আসলে ক্লাস প্রেসিডেন্ট আলাদা ডেকে নিয়ে হাউয়ের সাথে কথা বলে আর জিজ্ঞাসা করে বিতনাকে পছন্দ করে কিনা। হাউ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অন্যদিকে বিতনাও তার বান্ধবীদেরকে এটা নিয়ে বলে যে সে হাউকে পছন্দ করে, আর হাউও মনে হয় তাকে পছন্দ করে। কিন্তু হাউ তাকে প্রপোজাল না করলে সে কিভাবে সাড়া দিবে। তারপর তারা সবাই ক্লাসে চলে আসে। ক্লাস চলাকালীন হঠাৎ বিতনা খেয়াল করে তার চুলের ক্লিপটা হারিয়ে গিয়েছে। এতে তো সে অস্থির হয়ে যায়। হিয়ন আবার সেটা খেয়াল করে আর ক্লাস বাদ দিয়ে নিজেই বাগানে খুঁজে খুঁজে ক্লিপটা বের করে এনে দেয়। বিতনাতে অনেক খুশি হয়ে তাকে ধন্যবাদ জানায়। এবার ক্লাস থেকে বের হবার পর হাউ তো ছোটবেলার ছবি দেখছিল যেখানে হিয়নও ছিল। হিয়ন এটা খেয়াল করে বিব্রত হয়। পরে ক্লাস শুরুর আগে বিতনা হাউকে ডেকে ছাদে নিয়ে যায়। সবাই তো এটা ভেবে খুবই এক্সাইটেড ছিল যে হয়তো সে এখন তাকে প্রপোজাল করবে। মোটামুটি ক্লাসের সবাই সিঁড়িতে লাইন ধরে যায়। ছাদে গিয়ে বিতনা বলে যে সে চায় হাউ তাকে আগে প্রপোজাল করুক, কিন্তু হাউ বলে, আমি তোমাকে ফ্রেন্ড ভাবি, এর থেকে বেশি কিছু না। এর জন্য সে তো সরিও বলে, সাথে বলে আমি তোমার কেয়ার করতাম, কারণ সিক্রেট সান্তায় তোমার নাম আসছে। বিতনা সব শোনার পর এত লজ্জাজনক অবস্থায় পড়ে যে মুখ ডেকে প্রায় নিচে নেমে আসে। সবাই বুঝতে পারে যে হাউ তাকে রিজেক্ট করেছে। সেখানে আবার হিয়নও দাঁড়িয়েছিল। বিতনা তাকে দেখে বলে, তুমি খুবই বিরক্তকর। হিয়ন আসলে বুঝতে পারে না আসলে কি হয়েছে। হিয়ন ভাবে হাউয়ের ফোনের ছবি নিয়ে কিছু একটা হয়েছে। এই মনে করে দুই ভাইয়ের মধ্যে তো তুমুল মারামারি শুরু হয়ে যায়। সবাই মিলে তাদের আলাদা করে। হাউ তো বলেই দেয়, তুমি চাও আমি অন্য স্কুলে যাই, তাই চলে যাব। তারপর তাদেরকে টিচার রুমে ডাকা হয়। আরেক টিচার এসে জিজ্ঞাসা করে সিরিয়াস কিনা। তখন টিচার বলে, ব্যাপার না, এরা আসলে ভাই। যেখানে ক্লাসের 2 ছেলে ছিল তারা জেনে যায় এরা সৎ ভাই। আর হাউ 2 বছর বড় হয়েও একই ক্লাসে। এই খবর বিতনার কানেও চলে যায়, আর সেও তো এই শুনে খুবই অবাক। সেদিন রাতে হিয়ন আগে চলে আসে আর শুনতে পারে বাবা মায়ের ঝগড়া, যেখানে মা হাউকে ইগনোর করে, তার ভালো মন্দ খেয়াল করে না। মায়ের কাছে নিজের ছেলেই সব। এর মধ্যে হাউ চলে আসে। তখন বাবা 2 ছেলেকে নিয়ে বাইরে আসে, একসাথে ডিনার করে আর বুঝায় ভাইদের মধ্যে মারামারি হতেই পারে, কিন্তু আমি চাই না আমার ছেলেরা নিজেদেরকে ঘৃণা করে বড় হোক। তারপর আরো অনেক কথা বলে তাদের দুজনকে বুঝায়। দুজন হয়তো বুঝতেও পারে। আর পরের দিন বাস্কেটবল খেলায় 2 ভাইয়ের টিমওয়ার্কে দুজনই ভালো পারফরমেন্স দেখায়। আজ তো সবাই অবাক হয় হিয়নের খেলা দেখে। খেলা শেষ হলে বিতনা হিয়নের সাথে দেখা করতে আসে, কিন্তু সে তো এসেছিল হাউকে শুভেচ্ছা জানানোর কথা বলতে। বিতনা এখনো হাল ছাড়বে না। এখানে তো হিয়ন নিজের মনের অনুভূতির কথা বলতে চেয়েছিল, কিন্তু তা সে বলতে পারে না। পরে একদিন হিয়ন ছাদে একা একা বসেছিল। সেখানে লি জিনহো গিয়ে হাউ আর তাদের বাবাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতে থাকে। এ নিয়ে হিয়ন তো তাদের সাথে মারামারিতে জড়িয়ে যায়, আর একা থাকায় একাই মার খেতে থাকে। এদিকে হাউ খবর পেয়ে দ্রুত ছাদে চলে আসে আর জিনহুকে মারতে থাকে। 2 ভাই মিলে তাদের মেরে পরাস্ত করে, নিজেরাও আহত হয়। কিন্তু পরে যখন তারা একসাথে ধরাধরি করে যাচ্ছিল, অন্যরা তাদের এই মিল দেখে একদম অবাক হয়ে যায়। হাউ তাদের বলে, ভাইয়ে ভাইয়ে মারামারি স্বাভাবিক ব্যাপার। তারপরে একদিন 2 ভাই সমুদ্রের ধারে দাঁড়িয়েছিল। এখানে সে হাউকে অন্য স্কুলে যেতে নিষেধ করে আর ভাই বলেও ডাকে। হিয়ন এখন বুঝতে পারে তার ক্রাশ অন্য কাউকে পছন্দ করতেই পারে, তার মানে এই না যে তার জন্য হিংসা করতে হবে। প্রথম প্রেম মানেই যে পেতে হবে এমন কোনো কথা নেই। এবার আমরা বং এর এক বেস্ট ফ্রেন্ড জিউনকে দেখতে পাই।
যে তার ফার্স্ট লাভ টপিক অ্যাসাইনমেন্টের আলোচনা করতে চায়। প্রথম প্রেম কি শেষ পর্যন্ত স্থায়ী হয় নাকি পরিবর্তন হতে পারে? এক কিউট কাপলের ছবি তুলতে গিয়ে সে ভাবতে থাকে জীবন আসলে ভালো রাইটার। স্কুলের প্রোগ্রামে নাটকের জন্য সে স্ক্রিপ্ট লেখে। এবারের নাটকের জন্য সে তার ক্রাশকে নায়ক রেখে স্ক্রিপ্ট লিখেছিল আর রোমান্টিক চিন্তা করছিল। এর মধ্যে মেসেজ আসে একটা চাবির রিং পাওয়া গিয়েছে। জীবন দেখেই চিনে ফেলে এটা তার ক্রাশ তেওনের। তো জীবন সে চাবির রিং নিয়ে ক্লাসরুমের সামনে উকিঝুঁকি দিচ্ছিল। তখন সানু এসে জিজ্ঞাসা করে তুমি এখানে এভাবে উকিঝুঁকি কেন মারছো আর তোমার হাতে এটা কি? তারপর তো সে চাবির রিং নিয়ে তাদের দুজনের এক প্রকার হাতাহাতি হয়ে যায়। কিন্তু পরে যখন সানু ডাক দেয় তিউনকে, জিউন তখন লজ্জা পেয়ে চলে যায়। এদিকে সব স্টুডেন্টরা সামনের স্কুল প্রোগ্রামের জন্য জুম্বি নাটক প্র্যাকটিস করছিল। তারপর তাদের দেখা যায় নাটকের জন্য মিটিং রুমে কার কোন ডায়লগ কোন স্ক্রিপ্ট এটা নিয়ে আলোচনা করছিল। তেউন তো তার পার্টটা ভালো করে করতেই পারছিল না আর তাই সে পার্টনার দেওয়া হয় সানুকে। কিন্তু জিউন ভেবেছিল তার ক্রাশ হিরো হবে, তার হলো না। তারপর মিটিং শেষে সবাই বেরিয়ে গেলে সানু বলে তোমার সাথে কাজ করতে পেরে ভালো লাগবে। জিউন তো রাগে উঠে চলে যায়। তখন তার সাথে থাকা ছোট অ্যালবামটা পড়ে যায় যাতে ছিল তেওনের ছবি। সানু এবার এই অ্যালবাম নিয়ে মজা করতে শুরু করে। অ্যালবাম নিয়েও তারা দুজনে কারাকারি করতে করতে বাইরের বাগানে চলে আসে আর দুর্ঘটনাবশত সানুর হাত থেকে সে পকেট অ্যালবাম উঁচু গাছে গিয়ে আটকে যায়। সানু অপরাধ বোধ করায় জিউনকে হেল্প করতে চায়, তাই সে তাকে ঘাড়ে নিয়ে উঁচু করে ধরে যাতে উঁচু ডাল থেকে সেটা নিতে পারে। কিন্তু তাদের কাজ শেষ হবার আগে অন্য স্টুডেন্টরা চলে আসে। এই অবস্থায় তাদের দুজনকে দেখে তারা তো নানা মন্তব্য করতে শুরু করে, ছবিও তুলতে থাকে, এমনকি তারা ডেটিং করছে এমন কথাও রটাতে থাকে। এতে তো দুজনে অনেক লজ্জায় পড়ে যায়। এরই মধ্যে আবার স্যার চলে আসে আর তাদেরকে এভাবে দাঁড়িয়ে থাকার জন্য শাস্তি দেয়। পরে দুজনকে ক্ষমা চেয়ে দরখাস্ত লিখতে হয়। দরখাস্ত লিখার সময় সানু বলে সে তেওনকে সব বলবে, কিন্তু জিউন ঘাবড়ে যায় আর তাকে আটকায়। পরে এটা সিক্রেট রাখতে তারা একটা ডিল করে, দুজনেই সই করে। আর সে অনুযায়ী সানু যখন যা বলবে সেটাই জিউনকে করতে হবে, না হলে জিউন যে তেওনকে পছন্দ করে সেটা সে সবাইকে জানিয়ে দিবে। যাক, পরের দিন থেকে শুরু হয় জীবনের স্ট্রাগল। সানু মেসেজ করে বলে 10 মিনিটের ভিতরে না আসলে সবাইকে কিন্তু বলে দিব। জীবন তো ঘুমিয়ে গিয়েছিল, তাড়াতাড়ি উঠে দৌড়ে হাঁপাতে হাঁপাতে হাজির হয়। সানু তাকে পানি নিয়ে পাশে বসতে বলে। তারপর জীবন ক্লাসে আসলে কালকের ঘটনা নিয়ে সবাই মজা করে, এমনকি তারা ডেটিং করছে এটা বলেও খেপায়। এরই মধ্যে আবার সানু মেসেজ করে টিফিন টাইমে 2টা ফ্রেশ টিফিন নিয়ে চলে আসতে বলে। জিউন তো অপেক্ষা করে। ক্লাস শেষ হলে সবার আগে দৌড়ে যায়, কিন্তু কিছুতেই টিফিন নিতে পারছিল না। জিউন প্রায় যুদ্ধ করে ফ্রেশ টিফিন নিয়ে ছাদে সানুকে দিয়ে আসে। সানু সেটা আবার ভিডিও করে রাখে কিভাবে জিউন টিফিন নিয়ে আসছে। জিউন টিফিন রেখে চলে যায়, কিন্তু সানু ভেবেছিল একসাথে টিফিন করবে, এজন্য এক্সট্রা একটা আনিয়েছিল। জিউন তো তার উপর অনেক রেগে আছে, সেটা সে স্ক্রিপ্ট লিখে প্রকাশ করে। স্ক্রিপ্টের মধ্যে সানুর ক্যারেক্টারকে সে অনেকগুলো থাপ্পড় কিলঘুষি মারে। বংয়ের থেকে এই স্ক্রিপ্ট দেখার পর সানু তো সত্যিই মার খাওয়ার ফিল পায়। বং বলে তোমার জিউনের সাথে মিটমাট করা উচিত। জিউন এদিকে প্র্যাকটিসে আসছিল না। তারপর রাস্তায় দেখা হয় দুজনের। সানু তো জিউনের সাথে এতদিন মজা করার জন্য ক্ষমা চায়, এমনকি তেওনকে পেতে সাহায্য করবে বলেও জানায়। পরের সিনে দেখা যায় সাউন জিউনকে এসে ফুটবল নিয়ে অনেক জ্ঞান দেয়, কারণ তেওনকে পটাতে গেলে তার মতো হতে হবে। অনেক চেষ্টা করে জিউনকে ফুটবলের প্রতিটা নিয়ম কারণ শিখাতে। এভাবে করতে করতে একসময় জিউন শিখেও যায়। এই সময়টা দুজনেই বেশ এনজয় করে কাটায়। তারপর এক জায়গায় বসে কথা বলার সময় সানু জিউনকে অনেক মোটিভেট করে। সে তো চাইলেই অনেক ভালো রাইটার হতে পারে, নিজের উপর ভরসা রাখা উচিত। তারপর আমরা সেই জুম্বি নাটকের সিন শুটিং দেখি। শুটিং শেষে সবাই তাদের প্রশংসা করে, তারা যেন রিয়েল কাপলের মতোই অভিনয় করছে। পরে সবাই বাস্কেটবল রুমে বসে নাস্তা করছিল আর গল্প করছিল। কথায় কথায় জীবনের ফুটবল খেলা দেখার কথা আসে, আর তেওন তো বেশ ইমপ্রেস হয়। ফুটবল সম্পর্কে একটা মেয়ের এত আগ্রহ আর জ্ঞান সত্যি অসাধারণ। তারপর আবার দেখা যায় সানু আর তেওনের মধ্যে জাল ফ্রাই খাওয়ার পাল্লা চলে, কারণ সেটা খুবই জাল ছিল। যে হারবে সে গেম খেলতে পেমেন্ট দিবে। অবশেষে অনেক যুদ্ধ করে সানু জিতে যায়, তবে তারপর দুজনে পানির জন্য দৌড় দেয় আর বেসিংয়ে গিয়ে মুখ ডুবিয়ে রাখে। এবার তারা দৌড়াতে দৌড়াতে আরো সমাধান খুঁজতে যায়। জিওন তাদের ক্রিম টাইপ খাবার এনে দেয়, সেগুলো খেয়ে জিপ তো
শান্ত হয়, কিন্তু পরে আবার পেটে ব্যথা শুরু হয়। তাই দুজনকেই হসপিটালে ভর্তি হতে হয়। জিউন তো তাদের সাথেই ছিল। পরে যখন সানু সুস্থ হয়ে যায় তখন দেখে জিউন বসে বসে তাদের পাশেই ঘুমাচ্ছে। তেউনও ঘুমাচ্ছিল। সানু চলে আসে বেরিয়ে। তবে পরে জিউন মেসেজ করে তাকে অনেকগুলো কথা শোনায় এভাবে চলে যাওয়ার জন্য। যাই হোক, পরের দিন সানুকে খুঁজতে আসে জিউন, কিন্তু পায় না। তখন তেউন এসে জিউনকে গেম খেলতে যাওয়ার জন্য অফার করে। পরে তেউন এসে সানুকেও গেম খেলার অফার করে আর বলে জিউনও আসবে। সানু তো জিজ্ঞাসা করে জিউনকে পছন্দ করলে সেভাবে করবে, মন দিয়ে গেম খেলতে যেও না। পরে জিউন মেসেজ করে সানুকে দেখা করতে বলে। দেখা করে সাজেশন চায়। গেম খেলবে কিন্তু অ্যাকাউন্ট নেই, একটা অ্যাকাউন্ট কিনবে কিনা। সানু বলে এত চিন্তার কি আছে, এমনকি তুমি নতুন প্লেয়ার, হুদাই অ্যাকাউন্ট কিনে কেন লস করবে। রাতে জিউন কান্না করতে করতে এসে জানায় সে এয়ারপোর্ট বিক্রি করে একটা অ্যাকাউন্ট কিনেছে, কিন্তু তারা টাকা নিয়ে অ্যাকাউন্ট না দিয়ে হাওয়া হয়ে গিয়েছে। স্ক্যামের শিকার আর কি। সানু তো বোকামির জন্য জিউনকে বকাজকা করতে থাকে। তারপর শান্ত হলে বলে আমার এক্সট্রা অ্যাকাউন্ট দিয়ে খেলতে পারো, কিন্তু জিউন খেলার সিদ্ধান্ত বাদ দেয়। পরের দিন স্কুলে কম্পিটিশন হয় কাপল ফটোশুটের। ফিল্মি সাইডে গিয়ে ছবি তুলতে হবে। ভোটে যারা জিতবে তারাই এয়ারপোর্ট পাবে। তেউন একটা চান্স খুঁজে পায় জিউনের ক্লোজ হওয়ার। তেউন আসলে দেখতে চায় জিউন আসলে কতটা তাকে পছন্দ করে। একটু না বাজিয়ে তো ডেটিং করা যায় না। নির্দিষ্ট দিনে সবাই ফিল্ম সাইটে হাজির হয় আর প্রথমে জিউন আর তেউন অনেক ছবি তুলতে থাকে। সানু তো কিছুক্ষণ পরে সেখান থেকে চলে যায়। হয়তো সে খুবই জেলাস হচ্ছিল, কিন্তু কিছু সময় পর দেখা যায় একটা মেয়ের সাথে সানু ছবি তুলছে আর মেয়েটাও ভালোই সুন্দরী। এবার তো জিউন জেলাস ফিল করে আর দূরে চলে যায়। বং এটা দেখে জিউনের সাথে দেখা করে আর তাকে বুঝায় সে নিজের মন কি চায় আগে যেন সেটা ঠিক করে। এইভাবে জোর জবস্তি করে তো আর ভালোবাসা হয় না। তারপর রেজাল্টের দিন চলে আসে আর সানু প্রথম পুরস্কার পায়, যেটা জিউনের কাছে রাখা আছে। এদিকে জানা যায় মেয়েটা সানুর বোন হয়। বন্ধুরা এই সিক্রেট চাপা রাখে, কারণ সত্য বের হলে পুরস্কার বাতিল। যদিও সানুকে এর জন্য তার বন্ধুদেরকে ট্রিট দিতে হয়। তো পরে সানু ব্যস্ত থাকায় তেউনকে বলে জিউন থেকে গিফট নিয়ে রাখতে। জিউন তো এদিকে টেনশনে ছিল যে সত্যি যদি সেটা সানুর গার্লফ্রেন্ড হয়, কিন্তু তেউনকে দেখে একটু রিল্যাক্স হয়, গিফট তার হাতেই দেয়। তেউন এবার জিউনকে ঘুরতে যেতে অফার করে। জিউন এবার এক প্রকার তাকে বলেই দেয় যে আগে হয়তো সে তাকে পছন্দ করত, কিন্তু এখন পছন্দ করে না, কারণ এখন সে অন্য কাউকে পছন্দ করতে শুরু করেছে। তেউন যদিও ওই কথা শুনে বিব্রত হয়, তবে কষ্ট পায় না। তারপর জিউন একা একা ছাদে দাঁড়িয়ে ভাবতে থাকে কিভাবে তার অনুভূতি বদলে গেল আর সানুকে পছন্দ করতে শুরু করলো। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন বৃষ্টির দিনে স্কুল থেকে বের হওয়ার সময় বং, জিউন, মিজিং এরা দেখে সানুর কথিত গার্লফ্রেন্ড তাকে নিতে এসেছে ছাতা নিয়ে। তারা রোমান্টিক ভাবে যাচ্ছিল এক ছাতার নিচে করে। জিউর তো এসব দেখে মনটাই ভেঙে যায়। তারপর সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সানুকে ভুলতে হবে। সে লেখালেখিতে মন দেয় আর কয়েকদিনের মধ্যে একটা রোমান্টিক ওয়েব নোভেল এক পার্ট লিখে পোস্ট করে আর অনেক ভালো ভালো মন্তব্যও পায়। এতে তার লেখার আগ্রহও বেড়ে যায়। এবার একদিন তিন বন্ধু আড্ডা দেওয়ার সময় তেউন বলে জিউনকে সে ইচ্ছে করে ঘুরতে যেতে বলেনি সেদিন। সানু তো ভাবে সে তার ফিলিংস নিয়ে খেলছে, তাই সে রেগে উঠে চলে যায়। পরে তেউন যখন বুঝতে পারে তখন দ্রুত গিয়ে বুঝায় আসল কথাটা, আর এটাও বলে যে যদি জিউনকে সে পছন্দ করে তাহলে সেটা সরাসরি বলে দেওয়া উচিত। এদিকে চার বান্ধবী রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার সময় পিছনে সানুর কথিত গার্লফ্রেন্ডকে দেখতে পায়। সে নিজে এসে কথা বলে আর জানায় সে আসলে সানুর বোন হয় আর তার ভাইয়া জিউনকে নিয়ে অনেক সফট হার্টের। এসব শুনে তো বুঝাই যায় যে সানু আসলে জিউনকে কতটা পছন্দ করে। তারপর তারা দুজনেই দুজনকে কল করতে যায়, কিন্তু একসাথে কল হয়, কলটা তো ঢুকছিলই না। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে সমুদ্রের পাশে খুঁজে পায় জিউনকে। সানু কাছে গিয়ে দাঁড়ায় আর জিউন তার মনের সব কথা খুলে বলে। সানুও কথা দেয় তারা সবসময় একে অন্যকে সাপোর্ট করবে। জীবনের মতে ফার্স্ট ক্রাশই যে সবসময় ফার্স্ট লাভ হবে এমন না। যে আসল ভালোবাসার মানে বোঝাতে সাহায্য করে সেই হলো আসল প্রেম। তারপর তো সানু আর তেউনের বন্ধু ফিলিপের ফার্স্ট লাভ রিপোর্টের কাহিনী আসে। প্রথমে দেখা যায় ফিলিপের ছোটবেলার দৃশ্য, যেখানে একটা মেয়েকে সে হয়তো কল্পনায় পছন্দ করত, কিন্তু বাস্তবে ছিল না বলে তার আফসোস ছিল। তো এরপর আমরা ফিলিপের হাই স্কুল লাইফের সময় আসে, যেখানে একদিন রাতে ফিলিপ স্বপ্ন দেখে এক ইন্টারনেট সেলিব্রিটি মিস লোলা ডান্স প্রোগ্রামে গিয়েছে আর হুট করে লোলা ফিলিপের সাথে অন্তরঙ্গ হতে শুরু করে। তারপর আস্তে আস্তে কি হতে পারে সেটা হয়তো আশা করি ছেলেরা বুঝতে পেরে গিয়েছে। মেডিকেল ভাষায় যেটাকে বলে স্বপ্নদোষ। ফিলিপ তো ঘুম থেকে উঠে লজ্জায় পড়ে যায়
এই রাতে চুপি চুপি সে বাথরুমে প্যান্ট ধোবার জন্য যায়, কিন্তু ধরা পড়ে যায় মায়ের কাছে। যদিও এটা স্বাভাবিক ব্যাপার, তাও ফিলিপ অনেক লজ্জা পায়। পরের দিন এই প্রথম স্বপ্নদোষ হয় ফিলিপের সাথে মিমিকে মোমবাতি নিয়ে টিস করতে থাকে। ফিলিপ তো লজ্জায় মিশে যাচ্ছিল। সানু তো জিজ্ঞাসা করে বসে অনুভূতি কেমন ছিল, কি লজ্জা। তো যাই হোক, এদিকে আজকে স্কুলের স্টুডেন্ট টিচার আসবে। স্টুডেন্ট টিচার হলো গ্রাজুয়েশন করার সময় হাই স্কুলে গিয়ে 1 মাস ইন্টার্ন টিচার হিসেবে কাজ করতে হয়, না হলে গ্রাজুয়েট হওয়া যায় না। তো তারপর ক্লাসরুমের দৃশ্য দেখা যায়, যেখানে জিনহু এসে বলে, আমাদের এবারের স্টুডেন্ট টিচার সুন্দরী তরুণী, আমি তো তার নাম্বার নিয়েই ছাড়বো। এই নিয়ে সে তো বাজি ধরে বসে। তো তারপর প্রথমে ক্লাস টিচার আসে আর স্টুডেন্ট টিচারকে নিয়ে কিছু রুল বলে দেয়। বয়ফ্রেন্ড আছে কিনা জিজ্ঞাসা করা যাবে না, ফার্স্ট লাভ টপিক নিয়ে প্রশ্ন করা যাবে না, আর নাম্বার চাওয়া যাবে না। জিনহু এখানেই ফেসে যায়। যাই হোক, তারপর মিস লুলা রুমে আসে, সবার সাথে পরিচয় হয়, 1 মাস তাদের সাথে থাকবে আর ক্লাস নিবে এসব জানায়। সবাই তো বেশ উচ্ছ্বাসে উত্তর দেয়, কিন্তু ফিলিপ তো মনে হয় স্বর্গেই চলে গিয়েছে, সে আর পৃথিবীতে নেই। এই তো তার স্বপ্নে আসা লুলা। সানু জিজ্ঞাসা করে, তোমার আবার কি হলো? ফিলিপ বলে, মনে হয় আমার সোলমেটকে আমি পেয়ে গিয়েছি। তারপর লুলা কাউন্সিল করাবে বলে ফর্ম দেয়। আগে ফর্ম জমা দিলে আগে কাউন্সিল সাজেশন পাবে। সব ছেলেরা তো লাইন দেওয়া নিয়ে কাড়াকাড়ি করে। ফিলিপ তো হাওয়ায় ভাসছে। বাসায় গিয়ে সে চিন্তা করতে থাকে কিভাবে লুলাকে ইমপ্রেস করবে। তারপর সে কম্পিউটারের সামনে বসে কিভাবে কাউন্সিল পেতে আবেদন লিখবে ভাবছিল। তখন সানু আর তেউন জানায় লোলা একজন ইউটিউব সেলিব্রিটি, নানা ইনফ্লুয়েন্সার ভিডিও বানায়। তারপর ফিলিপ একটা প্রশ্নের উত্তর ভিডিও চালু করে, যেখানে জানতে পারে লোলা সেসব ছেলেদের পছন্দ করে যাদের হাতে মাসাল আছে, ঝাল খাবার পছন্দ করে। তারপর সকালে উঠে ফিলিপ ব্যায়াম করতে শুরু করে দেয়, তার যে পেশি বানাতে হবে। তো তার বোন নাস্তার জন্য ডাকতে এসে এই দেখে মুখ ভেঙচি দিয়ে চলে যায়। নাস্তার টেবিলে আসার পর খাবারের মধ্যে ইচ্ছে করে সে বেশি করে ঝাল দিয়ে খায়। পরে তো নিজেই আর সেটা খেতে পারে না, পানি খুঁজতে থাকে। স্কুলে এসেও ফিলিপ হাতে পেশি বানাবার ব্যায়াম করছিল। এরই মধ্যে সানু আর তেউন এসে জিজ্ঞাসা করে সে কি মিস লুলার কাছে কাউন্সিল করার আবেদন দিয়েছে, কিন্তু ফিলিপ কি লিখবে এটাই তো ভেবে পায় না। তারপর ভাবে কেরিয়ার বিষয়ে লিখবে। এবার কেরিয়ার নিয়ে চিন্তা করতে থাকে, সে বিষয়টা নিয়ে কাউন্সিল করতে আসে। ফিলিপ তো কাছ থেকে লুলাকে দেখে একদম প্রেমে হাবুডুবু খাচ্ছিল। এক সময় বলেই ফেলে তার এখন তেমন চিন্তা নাই। লুলা বলে, তাহলে সে এখানে আসলো কেন? ফিলিপ তারপর উঠে চলে যাচ্ছিল, কিন্তু লোলা তার হাত ধরে বসায়। বাইরে থেকে আবার সানু আর তেউন এসব দেখছিল। লোলা গার্লফ্রেন্ড নিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু ফিলিপ বলে সে সিঙ্গেল। লোলা তখন ফিলিপকে হ্যান্ডসাম চার্মিং বলে আর কনফিডেন্স বাড়াতে বলে। এত প্রশংসা শুনে ফিলিপ যেন হাওয়ায় ভাসতে ভাসতে বের হয়ে যায়। তার বন্ধুরা তাকে এত কথা জিজ্ঞাসা করে, কিন্তু সে তো কথাই বলতে পারে না। তারপর সোয়াং আসে লোলার সাথে দেখা করতে। এবার তারা টিচারের রুমে চলে যায়। তারপর ক্লাস করার সময় লোলা রাতের ক্লাস আর বাস্কেটবল প্র্যাকটিসে নাস্তার ব্যবস্থা করার কথা বলে। এখানে লোলা প্র্যাকটিসের ফাঁকে ঝাল ফ্রাই নিয়ে আসে। সবাই তো গোল হয়ে খেতে বসে। ফিলিপ তো আবার ঝাল খাবার খেতে পারতো না, কিন্তু ভাব দেখাতে গিয়ে সে খেতে থাকে। এরই মধ্যে মিস লোলার দিকে তাকিয়ে কিস করার কল্পনাও করে ফেলে, কিন্তু ঝালের কারণে কল্পনা ভেঙে উঠে দৌড় দেয় বেসিংয়ে। পানি দিয়ে মুখ ধুয়ে ফ্রেশ হতে থাকে। লোলা তাকে মোটিভেশনাল কথা বলতে আসে, কিন্তু তার ভয়েস শুনে আবার ফিলিপ কল্পনায় শিহরণ অনুভব করে, কিন্তু বাস্তবে লোলাকে দেখে ঘাবড়ে যায়। এবার তারা একসাথে বসে গল্প করে। লোলা তো এখানে কেরিয়ার চয়েস নিয়ে অনেক সাজেশন দেয়। এইসব জিনিস মন থেকে ভাবতে হয়, ব্রেন থেকে না। মন যেটা চাইবে সেদিকে চেষ্টা চালিয়ে যেতে হবে। ফিলিপ বুঝতে পারে কথাগুলো। পরের দিন 3 বন্ধু ক্লাব রুম পরিষ্কার করছিল। তখন তেউন বলে, মিস লোলা আজকে এদিকে আসবে না, সে ডান্স প্র্যাকটিস দেখতে গিয়েছে। ফিলিপ তো দ্রুত সেদিকে চলে যায় আর লুকিয়ে লুকিয়ে মিস লোলার ডান্স প্র্যাকটিস করানো দেখছিল। ক্রাশকে লুকিয়ে লুকিয়ে দেখার মজাটাই তো আলাদা। কিন্তু সেখানে আরেক ম্যাডাম এসে ফিলিপকে ধরে ফেলে আর জিজ্ঞাসা করে এখানে তার কি কাজ। ফিলিপ উত্তর না দিয়ে রোবটের মতো হেঁটে চলে যায়। তারপর এখানে আসে জিনহু। লোলার ডান্স প্র্যাকটিস দেখে তার কিছু একটা মনে পড়ে যায়। এবার জিনহু সে কাউন্সিল আবেদন ফর্মের নাম্বার চেয়ে লিখে দেয়। লোলা তো বলে দেয় এসব করা নিষেধ। জিনহু এবার ভিডিও দেখায়, ব্ল্যাকমেল করবে ভাবে, কিন্তু লোলাই উল্টো বলে তুমি হাই স্কুলের হয়ে ক্লাবে যাও, এটা নিয়ে তুমি বিপদে পড়বে।
তারপর টিচার্স রুমে এসে সে ক্লাবের লোককে ছবি দিয়ে মেসেজ করে দেয়। সেদিন সন্ধ্যায় ক্লাব থেকে কল করে লোলাকে ডাক দেয়, আর লোলা গিয়ে দেখে জিনহো 2টা মেয়ের সাথে ফ্লার্ট করছে। তাকে কান ধরে বের করে রাস্তায় নিয়ে আসে, তারপর কথা শোনায়। কিন্তু জিনহো তো তার ইগো নিয়েই আছে, লোলার সাথে তর্ক করতে থাকে। এরই মধ্যে ফিলিপরা চলে আসে এখানে। ফিলিপ এসে লোলাকে প্রটেক্ট করতে থাকে। তখন ক্লাবের ম্যানেজার চলে আসে আর লোলা বলে জিনহোকে চিনে রাখতে, যেন আর ক্লাবে না আসতে পারে। ইতিমধ্যে এত স্ট্রেস নিয়ে লোলা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। তখন আবার ফিলিপ তাকে ধরে ফেলে। রোমান্টিক একটা মোড চলে আসে ফিলিপের মধ্যে। পরের দিন ক্লাসে ফার্স্ট লাভের উপর অ্যাসাইনমেন্ট দেয় লোলা। তারপর দেখা যায় জিনহুকে তার বন্ধুরা অপমান করে লোলার ব্যাপারটা নিয়ে, তাই সে সিদ্ধান্ত নেয় ভিডিও ভাইরাল করে দিবে। কিন্তু সেখানে চলে আসে ফিলিপরা, আর ভিডিওটা আপলোড করার আগেই ফিলিপ ফোন নিয়ে দৌড় দেয়। তবে পরবর্তীতে ফিলিপ জিনহুর হাতে অনেক মারও খায়, কিন্তু ফোন দেয় না। সানওয়ার তিউন সাহায্য করতে আসলেও পারে না, কারণ তাদের আটকে রাখে জিনহুর বন্ধুরা। পরে লোলা এসে জিনহুকে এক প্রকার থ্রেট দিয়ে ভিডিওটা ডিলিট করায়। তারপর আলাদা রুমে গিয়ে ফিলিপকে ফার্স্ট এইডস দিচ্ছিল, ভবিষ্যতে এমন করতে নিষেধ করে। আর এই সময় অ্যাঙ্গেল থেকে জিনহু এমন করে ছবি তোলে যেন মনে হয় কিস করছে। পরের দিন এই ছবি স্কুলে ভাইরাল হয়ে যায়। লোলাকে টিচার রুমে ডেকে সব টিচার কথা শোনায়, কিন্তু লোলা বলে সে কিছুই করেনি, এটা অন্য অ্যাঙ্গেলে তোলার কারণে এমন দেখাচ্ছে। লোলার সাথে সবাই ফিলিপকেও নিচু নজরে দেখতে থাকে। ফিলিপ লোলাকে দূর থেকে দেখে, কিন্তু মুখোমুখি হতে পারে না। লোলা সুয়াং এর সাথেও এ নিয়ে কথা বলে। লোলাকে হয়তো বাদ দেওয়া হবে, গ্রাজুয়েট হওয়া আটকে যাবে, সামনের বছর আবার ট্রাই করতে হবে। গার্জিয়ানরা এসে টিচারের সাথে লোলার এমন কাজকর্ম নিয়ে এক প্রকার বিচার দাবি করতে থাকে। ফিলিপ রুমের বাইরে থেকে সব শোনে, কিন্তু তার কিছু করার ছিল না। অন্যদিকে ক্লাসরুমে এসেও এটা নিয়ে কথা হয়। তখন হানা বলে সত্যি যদি কিছু না হয় তাহলে জিনহুর নামে কেস করা হবে। ফিলিপের পক্ষে সবাই সেরকম সিদ্ধান্ত নেয়। জিনহু তার ইগো নিয়ে পড়ে থাকে। ফিলিপ এবার লোলার সাথে দেখা করে আর তার সিদ্ধান্ত জানায়। লোলা বলে আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক, তোমার মতো জিনহু আমার স্টুডেন্ট। ফিলিপ এসব কথা শুনে পরে আর পুলিশকে জানায় না। লোলা অবশেষে সব গুছিয়ে দোষ মাথায় নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এটা ক্লাসে জানার পর সবাই ফিলিপকে জিজ্ঞাসা করে কেন সে কেস করেনি। ফিলিপ তখন রেগে গিয়ে জিনহুকে ঘুষি মারে। এখানে আবার দুজনের মধ্যে মারামারিও শুরু হয়ে যায়। ফিলিপ তখন লোলার বড়া কথাগুলো বলে আর কেন সে কেস করেনি সেটাও জানায়। এদিকে যাবার আগে লোলা আবার ক্লাসের সবার জন্য চিরকুট রেখে যায়। সবাইকে ক্লাসের চিরকুট দেয় আর সুন্দর উপদেশ দিয়ে যায়। সাথে বলে যে সামনের বছর আবার দেখা হতে পারে। জিনহু ক্লাসে ছিল না। ফিলিপ ছাদে গিয়ে তার চিরকুট দিয়ে আসে। জিনহু খুলে সেটা পড়ে। এত কিছুর পরও শেষে লোলাই ক্ষমা চায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে ফিলিপ তার চিঠিটা খুলে পড়ে। তাতে লেখা ছিল সেই উপদেশ যে মনকে অনুসরণ করতে হবে, সেটাই আসল কেরিয়ার চয়েস দেখাবে। তারপর সবাই দুঃখ মনে মিস লোলাকে বিদায় দেয় আর বলে আবার দেখা হবে। ফিলিপের প্রথম প্রেম একজন আদর্শ নিয়ে চলা নারী ছিল। এবার আমরা জুনিয়নকে তার ক্লাস অ্যাসাইনমেন্টের জন্য ভিডিও করতে দেখি। তার প্রশ্ন ছিল প্রথম প্রেম প্রকাশ কেন বারবার ব্যর্থ হয়। প্রথমে সে ক্লাস প্রেসিডেন্ট সিজুংকে প্রশ্ন করে, সে সেরকম উত্তর দিতে পারে না। তখনই কিম সেখান দিয়ে যাচ্ছিল। তাকে দেখে জুনিয়ং তাকে জিজ্ঞাসা করে। কিম তো উল্টো তাকেই প্রশ্ন করে। এবার জুনিয়ং ভেবাচাকা খেয়ে যায়। পরে সে এই সিদ্ধান্তে স্থির হয় যে সাহসের অভাবে প্রথম প্রেম প্রকাশ না করার জন্য ব্যর্থ হয়। তো তারপর দেখা যায় স্কুলে সবাই রাতের শিফটে টিউশন ক্লাস করছে। জুনিয়নের তো ক্লাস করতে করতে ঘুম এসে পড়েছিল। তখনই সে কিমের কোক থেকে এক চুমুক নিতে যায়। এবার কোকের ক্যান নিয়ে দুজনের মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে কোক ছিটকে কিমের গায়ে পড়ে। এতে কিম আরো রেগে যায় আর চিল্লাপাল্লা শুরু করে। কিছুক্ষণ পরে হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করে আর এর সাথে কারেন্টও চলে যায়। অন্ধকারে ভয়ে স্টুডেন্টরা জড়সড় হয়েছিল। আরো ভয় বাড়াতে তো নামহিউন একটা টর্চ নিয়ে নিজের মুখে আলো ফেলে আর ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে। কোনো এক ভৌতিক দাদি নাকি পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিয়েছে। এই শুনে সবাই তো সত্যি অনেক ভয় পাচ্ছিল। নামহিউন থেমে গেল। কিম এবার আরো ভয়ঙ্কর ভাবে চুল ছেড়ে গল্প শেয়ার করতে শুরু করে আর গল্প বলতে বলতে জুনিয়নের কাছে আসে ভয় দেখাতে। জুনিয়ন এত ভয় পায় যে তার মুখে বাড়ি দেয় ব্যাগ দিয়ে আর কিমের নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। এটা নিয়ে কিম আরো রেগে যায়। জুনিয়নের এমন করা উচিত হয়নি, কিন্তু জুনিয়ন আর কি করবে, সে তো অনেক ভয় পেয়ে গিয়েছিল। তারপর টিউশন শেষ করে সবাই বেরিয়ে যায়। সবার শেষে বের হচ্ছিল নামহিউন, জুনিয়ং আর সিজুং।
ভয়ে ভয়ে অন্ধকারে বের হচ্ছিল। এরই মধ্যে জুনিয়ং দেখে তার ফোনটা ক্লাসরুমে রেখে এসেছে। বাকি তিনজনের কেউই তার সাথে যেতে না চাইলে জুনিয়ন একাই সাহস করে চলে যায়। ভয়ে ভয়ে সে তার মোবাইলটা নিয়ে আসে, কিন্তু করিডোর পার করার সময় সে অদ্ভুত শব্দ পাচ্ছিল, এমনকি ছায়াও দেখে। আবার সেই ভূতরে দাদির কথা মনে করে এদিক সেদিক তাকাতেও থাকে। এরই মধ্যে চুল খোলা অবস্থায় কিম চলে আসে। তাকে দেখে তো জুনিয়ন জ্ঞান হারিয়ে ফেলে। তারপর একটা ট্রলি করে জুনিয়নকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। তখন কিম একবার চেক করে দেখে সত্যি সে অজ্ঞান হয়েছে কিনা। একটা ছবিও তুলে রাখে। জুনিয়ন অভিনয় করছে বুঝতে পেরে কিম চলে যায়। পরে জুনিয়ং এর জ্ঞান ফিরে আস্তে আস্তে বের হতে থাকে। দেখে কিম যায়নি। জুনিয়ং তো এবার কিমের একটা পিক তুলে দেখিয়ে বলে এটা দেখলে যে কেউই ভয় পাবে, কিন্তু কিম বলে জুনিয়নের অভিনয় করা উচিত হয়নি। কিম সত্যি ঘাবড়ে গিয়েছিল। তারপর কিম রাগ করে চলে যায়। যাবার পথে বাকি তিন বন্ধুর মুখোমুখি হলে তারা কিমকে দেখে ভয় পেয়ে যায়। নামহিউন বলে এবার বুঝলাম কেন জুনিয়ন ভয়ে জ্ঞান হারিয়েছে। তারপর তারা জুনিয়নকে জিজ্ঞাসা করে আবার কিমের সাথে ঝগড়া করেছে কিনা। এবার ফিরার সময় কেন যেন মনে হয় জুনিয়নকে কেউ করিডোর থেকে দেখছে। রাতে বাসায় ফিরে কিম তো কান্না করতে থাকে আর জুনিয়নকে গালাগালি করতে থাকে। কিম আসলে জুনিয়নকে পছন্দ করে। প্রথমবার দুজনে মিজিনের টিফিন নিয়ে পালিয়ে একসাথে লুকিয়ে খেয়ে ফেলে। সে সময় তারা হাত ধরে দৌড়েছিল। তারপর বাসে একসাথে হেডফোনে গান শোনা, রাতে চিপস পানিও এনে দিত, এমনকি রাস্তায় হাঁটার সময় খেয়াল রাখতো। এত কেয়ারিং দেখে কিম যখন লাভ লেটার দিয়ে প্রপোজাল করতে যায় জুনিয়ন আগেই রিজেক্ট করে। তার ধারণা ব্রেকআপ হয়ে গেলে নিজেরা নিজেদের চেহারাও দেখতে পারবে না। যেহেতু একই স্কুলে পড়ছে তাই বন্ধুত্বই ভালো আছে। তারপর থেকে তাদের আচরণ অদ্ভুত হয়ে যায়। পরের দিন ক্লাসে এসে সবাই যখন টিফিন টাইম খাচ্ছিল জুনিয়ন কল করে বারবার, কিন্তু কিম তাও রিসিভ করে না। জুনিয়ন এবার রুমে এসে কানের কাছে এসে জিজ্ঞাসা করে ফোন কেন ধরছে না, আর কালকের ঘটনা কি সবাইকে জানিয়ে দিয়েছে নাকি। এবার তো আবারও দুজনের মধ্যে চিল্লাপাল্লা শুরু হয়ে যায়। মারামারির পর্যায়ে যাবার আগে আরেক ক্লাসমেট এসে বলে ট্রলি ফেরত দিয়ে আসতে। কিম উঠে ট্রলি টেনে ফেরত দিয়ে যায়। জুনিয়ন এখানে তাকে থামিয়ে ট্রলির ক্যাচ ক্যাচ শব্দ দিয়ে সবাইকে বোঝাতে চেষ্টা করে রাতে হয়তো এটার শব্দ আসে, এসব ভৌতিক দাঁতির সাথে এর সম্পর্ক আছে মনে হয়। সবাই তো এক প্রকার বিরক্ত হয়ে যায়। তবে কিম বলে সে কিন্তু জানালা দরজা দিয়েও আসতে পারে, সাবধান। জুনিয়ং তখন রাতের কথা আবার মনে করে কিছু একটা দেখেছিল সেটা মনে করে সে ভয় পাচ্ছিল। এবার তেয়ং সেজুং সহ কয়েকজন ছেলে করিডোরে হরর ইনভেস্টিগেশন ভিডিও করতে যায়। তারাও আওয়াজ পায় কিন্তু তেমন কিছু দেখে না। সেই ভিডিও আবার ক্লাসের মেয়েরা বসে দেখছিল। জুনিয়ং সেখানেই ছিল আর আরেকটা ছেলেও ছিল। কিম তো জুনিয়নকে ভয় দেখিয়ে মজা নেয়। এরই মধ্যে জুনিয়ং এর বাথরুম পায়। ছেলেটাকে সাথে যেতে বললে সে যায় না। কিম বলে আমি যাব নাকি, যদি তোমার ইগোতে না লাগে। জুনিয়ং অপমান বোধ করে তাই সে একাই চলে যায়। খুব বেশি বাথরুম পেয়েছিল। বাথরুমে বসে নিজেকে সাহস দিতে থাকে। তারপর বের হয়ে এক দৌড়ে ক্লাসরুমে আসবে চিন্তা করে, কিন্তু কারোর একটা ছায়া সে দেখতে পায়। জুনিয়ন এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে কিম ক্লাসরুমে বসে চিন্তা করে জুনিয়ং এখনো আসছে না কেন। কিম বাইরে ঘুরে আসার কথা বলে বের হতে যাবে, তখন প্রায় ভূতের মতো জুনিয়ং দরজার কাছে এসে পড়ে। তারপর তো সে কিমের কোলেই জ্ঞান হারিয়ে ফেলে। তেয়ং আর সিজুং তাকে বাড়ি নিয়ে যায়। কিম বাড়ির বাইরে ছিল। বন্ধুদের সাথে কথা বলে জুনিয়ন একটু স্বাভাবিক হয়, কিন্তু তারা চলে গেলে আবারও সে জ্ঞান হারাতে পারে বলে ভয় পায়। তেয়ং বলে তুমি যদি কিমকে পছন্দ করো তাহলে এভাবে টিস করো কেন, মেয়েটা সত্যি তোমার জন্য অনেক চিন্তা করে, তুমি সাহস করে বলেই দাও একদিন। জুনিয়ং তার মনের ভয়ের কথা শেয়ার করে। বন্ধুরা বলে এসব ভয় পেলে চলবে, কবে কি হবে না হবে তার জন্য এভাবে সময় নষ্ট করা একদমই ঠিক না। বন্ধুরা উপদেশ দিয়ে বের হয়ে আসে আর কিমকে জানায় এখন জুনিয়ং ভালো আছে। কয়েকদিন ভয়ে দুঃস্বপ্ন দেখেছে, ঘুমাতে পারেনি, তাই এমনটা হয়েছে। কিম নিজের ভুল বুঝতে পারে যে এভাবে ভয় দেখানো উচিত হয়নি। তারপর চিন্তা করে সে ভূতের দাদির রহস্য বের করেই ছাড়বে। যথারীতি সব মেয়েরা মিলে অন্ধকার করিডোরের কাছে যায়। কিম একাই করিডোরের ভিতরে যেতে সিদ্ধান্ত নেয়, বাকিরা বাইরে ছিল। কিম আস্তে আস্তে আলো দিয়ে চারদিকে দেখে, তেমন অস্বাভাবিক কিছুই পায় না, কিন্তু ঘুরতে ঘুরতে হঠাৎ একটা রুম দেখে। দুটো হাত কিমকে টেনে নিয়ে যায়। এদিকে জুনিয়ং কিমের থেকে হঠাৎ কল পেয়ে ঘাবড়ে যায়। রিসিভ করে তেমন কিছুই শুনতে পায় না, শুধু ভুতুরে দাদির কথা ছাড়া। জুনিয়ং দৌড়ে স্কুলে চলে আসে। অন্যরাও ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে আছে। হোম টিচারও চলে আসে। কিমকে পাওয়া যাচ্ছে না শুনে জুনিয়ং ভয় বলে সে অন্ধকার করিডোরে চলে যায়। ঘুরতে ঘুরতে একটা রুমে সে দাদির সাথে কিমকে দেখে। প্রথমে ভয় পেলেও পরে স্বাভাবিক হয়। আর এ বৃদ্ধ মহিলা ছিল টিচারের মা। ইনার একটা গল্প আছে, ফ্ল্যাশব্যাকে দেখানো হয় উনিও এই স্কুলেরই ছাত্রী ছিল। উনারও একটা প্রথম প্রেম ছিল।
দুজনের অনেক সুন্দর সময় কাটিয়েছে। তারপর অ্যাক্সিডেন্টে তার প্রথম প্রেম সহ অনেকেই মারা গিয়েছে। সেই ছেলেটার চেহারা নাকি জুনিয়ং এর মতোই ছিল, তাই জুনিয়নকে দেখে বৃদ্ধ মহিলা আবেগী হয়ে রাতে স্কুলে আসে। সব কাহিনী শোনার পর জুনিয়ং আর কিম যখন বের হয়ে যাচ্ছিল তখন কিম ধন্যবাদ জানায়। আর এমন একটা ঘটনা আজকে ঘটবে তারা আশাও করেনি। আজকে জুনিয়ং ভাবে তার মনের কথা সে বলেই দিবে, কিন্তু কিম মনে করে আর বলতে পারে না। এতে কিম রাগ করে চলে যায়। রাতে বাসায় বসে কিম যখন কান্না করছিল তখন জুনিয়ং আগের মতো জানালা দিয়ে আসে আর একটা খাতায় ছবিগুলো পোস্টারের মতো লাগিয়ে মনের কথা লিখে আনে। কিম তো এবার অনেক খুশি হয়, কারণ শেষ পর্যন্ত সাহস করে জুনিয়ং প্রপোজাল করেছে, মনের কথা বলতে পেরেছে। কিম তো সাথে সাথেই রাজি হয়ে যায়। জুনিয়ং অবশেষে বুঝতে পারে প্রথম প্রেম প্রকাশ করতে সাহস দরকার, তাহলে সফলতার এক ধাপ এগিয়ে যায়। আসলে এই স্টোরিটা পার্ট পার্ট করা ছিল, তো যেভাবে ড্রামাতে দেখানো হয়েছে আমি সেভাবেই বলার চেষ্টা করেছি। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।